কেমন আছেন সবাই? আজকে এপ্রিলের 23 তারিখ 2017 সাল। লন্ডন সময় সন্ধ্যা, অ্যাকচুয়ালি বেশ আহ, রাত হয়ে যাচ্ছে, 8:45। বাংলাদেশ সময় মনে হয় এখন সামারের টাইম 5 ঘন্টার গ্যাপ, সুতরাং এখন বাংলাদেশে রাত 1:45টার মতন হতে পারে, বা 1:45। ইটস ডিফিকাল্ট। অনেকদিন পর আসলে এখানে আসলাম লাইভে। আমি একটু ছোটো করে আমার সাউন্ড টেস্ট করি। হ্যাঁ, সাউন্ড চলে আসতেছে। আম, আসলে মানে ফেসবুক বলেন বা এই সোশ্যাল মিডিয়া বলেন, এটার সাথে ইন্টারাকশন কমানোর জন্যই গত কিছুদিন ধরে লাইভে আসছিলাম না, বা আমাকে যাদের সাথে রেগুলার আলাপ হতো তারা আমাকে দেখতে পাচ্ছিলেন না, এবং অনেকে জিজ্ঞেস করছিলেন যে লাইভ হচ্ছে না কেন। আসলে স্পেসিফিক কোনো কারণ নাই। সামার আসছে, সুতরাং আম, বা লন্ডনের সামার আসিতেছে। সেজন্য বাগানে কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম গত কিছুদিন, এটাও হতে পারে। কিন্তু ওভারঅল আগে আসলে সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাক্টিভিজম করার যে তাড়না বোধ করতাম, সেই তাড়নার পরিমাণ এখন হয়তো কমে যাচ্ছে। এটা এটা একটা হবে। তবুও আজকে কিছুক্ষণের জন্য, স্বল্প সময়ের জন্য, আমি যে ট্র্যাডিশনালি 1 ঘন্টার আলাপ করি, অত আলাপ হয়তো আজকে অতটা করব না। কিছুক্ষণ হয়তো আমার মনের ভিতর কিছু কথা ঘুরপাক আছে, এবং আমার মনে হয় আমার এই চিন্তাটা সবার সাথে শেয়ার করতেই পারি। সেই জন্য আসলে আসা। এবং আম, আমি আমার এই আলোচনার টাইটেলে যেটা দিয়েছিলাম, আপনারা খেয়াল করেছেন মনে হয়, যে আহ, বিশ্বে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলি আসলে আমরা আসলে যোগ দিতে পারি কিনা, এবং সেটা থেকে কোনো ধরনের ইংরেজিতে বলে ইনফারেন্স, বাংলা এটার কি প্রপার বাংলা হবে আমি জানি না। তো যাই হোক, তো আমার যেটা ধারণা, যে আজকে সকালে আমি চিন্তা করছিলাম যে বাংলাদেশ বা বাংলা বিষয়ক যে আমাদের যে সত্তা, এই সত্তা আসলে আম, অনাদিকাল ধরেই এক ধরনের বিভক্তি হয়ে যাচ্ছিল, এবং সেটার কারণেই কোনো একটা পক্ষ আমাদেরকে আসলে আমাদের কালচার বলেন বা আমাদের বলেন এটাকে ওভাররাইট করতে যাচ্ছিল। ওভাররাইটের বাংলা আসলে কি হবে, যে এটাকে মুছে তার জায়গায় নতুন কিছু লিখে ফেলা। এটা দিয়ে আমরা শুরু করতে পারি, কারণ আমরা আসলে আম, বাংলাদেশের যদি এই ভূমি ও অঞ্চলের যদি আমরা ইতিহাস দেখি, যে অনেক 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 প্রাচীন কাল ধরে এই অঞ্চলের অধিবাসীরা আসলে কখনোই কোনো একটা পার্টিকুলার ধর্ম বলেন বা পার্টিকুলার কালচার বলেন, সেটাতে তারা সমাদৃত ছিলেন না। থ্যাংক ইউ। ছিলেন না, ফলে আমরা কোনো কিছু আসলে আমাদের এখানে এরকম শক্তভাবে বাসা গাড়তে পারিনি, বা আমরা কোনো কিছুতে স্থিত হতে পারিনি। এটা আরেকটু ব্যাখ্যা করে বললে বোঝা যাবে আমাদের ধর্ম আসলে কি ছিল। কেউ বলবেন যে আমরা অরিজিনালি হিন্দু ছিলাম, কিন্তু আমরা যদি তারও আগে হিসাব করি, তাহলে দেখবো যে আমরা আসলে আমাদের একটা বড় অংশ এই অঞ্চলে বুদ্ধ ছিল, এবং প্রচুর মাইগ্রেশন ঘটেছে। ফলে যদি আমরা এই অঞ্চলে ইসলাম আসার পরের সময়টা দেখি, 600-700 বছর ধরেন, এই সময়টা কিন্তু পুরোটাই মুসলিমদের এক ধরনের আগ্রাসন, এবং কোনো একটা কারণে এই অঞ্চলের মানুষের প্রতি বা এই অঞ্চলের মানুষের বিশ্বাসের, ধর্মের, সংস্কারের প্রতি আরব দেশ থেকে যে উড়ে আসা যে মুসলিম কালচার, সেটা এক ধরনের হিংসাত্মক মনোভাব পোষণ করতো। তারা প্রথমে সুফিজম বলেন বা এক ধরনের আপোষকামিতার মনোভাব বলেন, এসে তারা চেষ্টা করছিল যে ঢুকতে পারে কিনা, সহাবস্থান বজায় রাখতে পারে কিনা। কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরব যেটা গোড়া, তারা এটাকে ক্যাপিটালাইজ করছে, এবং এই অঞ্চলের বাকি সব যে বিশ্বাস, ধর্ম বা সংস্কার, সংস্কৃতি বলেন বা বিশ্বাস বলেন, সবগুলোর উপর আক্রমণ চালাচ্ছে, এবং এক ধরনের হিংসাত্মক মনোভাব নিয়ে তাদের উপর সে আক্রমণ চালাচ্ছে। এই কথাটা শুধুমাত্র এই অঞ্চলের পক্ষে জন্যই খাটে না, এই অঞ্চল ছাড়াও বাংলাদেশ, পৃথিবীর অন্যান্য অঞ্চলেও লোকাল কালচারে প্রথমে তারা নিজেদেরকে এস্টাবলিশ করবে ইসলামিজম, এবং এস্টাবলিশ করার পরে তারা তাদের সেই হিংসাত্মক আচরণের মাধ্যমে সেখানকার মানুষকে এক ধরনের টেরোরাইজ করে, ভীতির সঞ্চার করে তারা তাদের বক্তব্য প্রতিষ্ঠা করতে চাইবে। এখানে তাদের সংখ্যা বাড়ার, তাদের বলতে বোঝাচ্ছি ইসলামিস্টদের দ্বারা নিয়ন্ত্রিত মুসলিমদের কথা। তাদের সংখ্যা বাড়ার একটা বড় পদ্ধতি হচ্ছে তারা তাদের যে পারিবারিক ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে তারা বংশবৃদ্ধির ব্যাপারটাকে তারা খুব গুরুত্বপূর্ণভাবে দেখে থাকে, এবং এখানে আসলে মানুষ
যে ডেফিনিশন আমরা জানতাম সেই মানুষের ডেফিনিশন বাদ দিয়ে তারা আসলে শুধুমাত্র মুসলিম বা আদম তৈরির জন্য তারা কাজ করে থাকে, এবং তাতে দেখা যায় যে নারীর যে ভূমিকা থাকার কথা ছিল, যে একটি মানুষ গড়ার জন্য নারীর ভূমিকা, সেখানে তারা তার বদলে নারীকে ব্যবহার করা হচ্ছে এক ধরনের প্রজনন ফ্যাক্টরি হিসেবে, এবং সেই ফ্যাক্টরি থেকে পার ফ্যামিলি বা প্রতি পরিবার পিছু তার সন্তানের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং অন্যান্য জনপদ বা অন্যান্য মানুষ লোকাল মানুষদের তুলনায় তাদের সংখ্যা বৃদ্ধি। এর ফলে কিছুদিনের ভেতরে দেখা যাবে যে তাদের সংখ্যা মানে এমনভাবে বেড়ে গিয়েছে তাদের সেই ক্রিটিক্যাল ম্যাসটি তৈরি হয়ে যাবে। তো বাংলাদেশের এই অঞ্চলে আসলে শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে হিন্দু যে জনগোষ্ঠী বলেন বা আমাদের যে মানে চিরায়ত বাংলা ধর্মনিরপেক্ষ যে বাঙালি যদি বলি আমরা, তাদেরকে এই এলাকা থেকে বের করে দেওয়ার জন্য সেই 47 থেকে শুরু হলো, বিশাল একটা মাইগ্রেশন ঘটলো আপনার, এবং সমস্ত মুসলিমই পাশে চলে আসলো, হিন্দুরাও পাশে চলে গেল, কিন্তু তবুও একটা বড় অংশ হিন্দু এখানে ছিল। তো একজন জানতে চাচ্ছেন যে সাউন্ড ভলিউম রেজ করা যায় কিনা। আমি নিজের মোবাইলে শুনলাম, এবং যেভাবে শুনলাম সেটা হচ্ছে আমার আমার ভলিউম বাড়িয়ে দিয়ে। তো যিনি সাউন্ডে কমপ্লেন করছেন তাদেরকে বলবো যে আপনি আপনার ভলিউমটা যদি বাড়ান তাহলেই শুনতে পাবেন, আমার এখান থেকে ইনপুট ঠিক আছে। আমি এর চেয়ে বেশি জোরে কথা বললে শব্দ ফেটে যাবে। তো সেই প্রসঙ্গে ফেরত যায় আবার। প্রচুর মুসলিম ওই পাশে চলে গেল, সরি পাশে চলে আসলো, এবং ওই পাশ থেকে হিন্দু চলে, কিন্তু তবুও প্রায় 27%, 30%-এর মতন আপনার অরিজিনাল হিন্দু যারা ছিল তারা এই অঞ্চলে ছিল, কিন্তু তাদের উপরে ক্রমাগত আক্রমণ হতে থাকলো, এবং একটা সময় দেখা গেল যে বাংলাদেশে এখন হিন্দুদের সংখ্যা মানে ডুইন্ডলিং ডাউন বলে যেটাকে শব্দটা চলে আসছে। তো এতদিন পর্যন্ত এই অঞ্চলের আমরা মানে বাংলাদেশ যখন একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো, এবং সে দেশ সৃষ্টির সময় যে আমাদের রাজনৈতিক যে মূল মন্ত্র ছিল, সেই মূল মন্ত্রের মাঝে বেশ কিছু ভালো ভালো বিষয় ছিল, গণতন্ত্র ছিল, সমাজতন্ত্র ছিল, ধর্মনিরপেক্ষতা ছিল, এবং তার ফলে আমাদের সবার ভেতরে এক ধরনের বাসা বেঁধে রয়েছে মানসিকতা যে আসলে এটাই হওয়া উচিত। এবং একটা সময় পর্যন্ত বাঙালির মধ্যে যে আপনার শিক্ষিত বাঙালির দ্বারা বাংলাদেশ আসলে নেতৃত্বের মধ্যে ছিল, কিন্তু গত 15-20 বছর ধরে সেটি বদলে গিয়েছে, এবং সেই বদলের মূল কারণ হচ্ছে আমি বলবো যে 71-এ আমাদের যে 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে যেভাবে করে ক্লিন করে মেরে ফেলা হয়েছিল, একদম আমাদের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল, তাদের তাদের যদি সংখ্যাটা থাকতো এবং তারা যদি সেই নেতৃত্বটা দিয়ে যেতে পারতেন, তাহলে হয়তো বাংলাদেশ আজকে এইভাবে পরিস্থিতি হতো না। বাংলাদেশ নেতৃত্ব শূন্য হয়ে যাওয়াতে বাংলাদেশের আপনি যদি ভেবে চিন্তা করেন যে একটা কাগজের একটা প্লেন বানালেন, ছোটবেলায় আমরা বানাতাম, সেটাকে যদি আপনি জোড়ায় উপর দিকে ছুঁড়ে মারেন, সেটা কিন্তু আপনার হাতের এই যে শক্তির মাধ্যমে কিছুটা উপরে যাবে, এবং যদি তার ডিজাইন ভালো থাকে সে কিছুক্ষণ আপনার ফ্ল্যাট উড়বে। উড়ার পরে একটা সময় যেহেতু তার নিজস্ব কোনো প্রপালশন নেই, সে আস্তে আস্তে নেমে আসতে শুরু করবে। বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছিল তার কিছুদিন আগ থেকে বাংলাদেশের ভেতরের সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে স্ফুরণ, তার কারণে বাংলাদেশ আসলে সেই বুস্টটা পেয়েছিল, কিন্তু গত 30 বছর ধরে এটা কিন্তু আসলে ফ্ল্যাট উড়ে যাচ্ছিল, এটা উপরের দিকে আর উঠছিল না। এবং এখন সেই গতির কারণ যেই বয়স্ক প্রজন্ম যারা যারা অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের সময় তরুণ ছিলেন বা তারা মুক্তিযুদ্ধের সময় কাজ করেছিলেন, তাদেরকে তাদেরকে এক ধরনের মুক্তিযোদ্ধাদের উপর যে দমন নিপীড়ন করা হচ্ছিল বাংলাদেশে, এটা আমরা জানি, কিন্তু এটা ছাড়াও সংগঠকদের প্রতিও এক ধরনের আগ্রাসী মনোভাব ছিল পরাজিত পক্ষের পক্ষ থেকে, এবং তারা বাংলাদেশের এই প্রগতিশীল যে শক্তিটাকে আসলে দমন করেছে, এবং বর্তমানে যেটা রাজত্ব করছে সেটা হচ্ছে শামীম ওসমান, সেলিম ওসমানদের প্রেতাত্মা, এবং এটাই হচ্ছে বক্তব্য। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী এই শামীম ওসমান, সেলিম ওসমানের একনিষ্ঠ ভক্ত বলা যায়। শামীম ওসমান, সেলিম ওসমানের আমি বলবো শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তির উৎসব যদি বলা যায় শামীম ওসমান, সেলিম ওসমান। তারও আগে ছিল, আপনাদের কিনা মনে আছে কিনা, জয়নাল হাজারি। এই চরিত্রগুলি আসলে শেখ হাসিনার শক্তির উৎস এবং তথাকথিত আওয়ামী লীগের শক্তির উৎস। ফলে বাংলাদেশের ভিতরে প্রগতিশীল এবং চিন্তাশীল যেই প্রজন্ম আপনার রাজনৈতিক নেতৃত্বে আসার কথা ছিল, তাদের বদলে চলে আসছে হেফাজত তোষণকারী বা এই ধরনের কুৎসিত মানসিকতার লোকগুলি, যারা আসলে মানুষজনকে খুন করতে দ্বিধাবোধ করে না এবং তাদের হাত কাঁপে না। এই মানুষগুলা গলা উঁচিয়ে ইদানিং আমি কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি যে শামীম ওসমান বলে বেড়াচ্ছে যে নাস্তিকদেরকে গলা কেটে মেরে ফেলা হয়। একজন রাজনৈতিক নেতা, আমি এখন পর্যন্ত আমার মনে হয় সরাসরিভাবে কখনোই বলে নাই, কিন্তু এই প্রথম বলতে শোনা যাচ্ছে। আমি যদিও এভিডেন্স চেয়েছি, কিন্তু এভিডেন্স এখন আমাকে দেওয়া হয় নাই, কিন্তু
আমি আমি মোটামুটি নিশ্চিত যে তারা এই ধরনের মানসিকতা পোষণ করেন, কারণ সেলিম ওসমানের হাতে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষককে কানে ধরে উঠবোস করিয়েছিল, আপনাদের সেই ঘটনাটির কথা মনে আছে, এবং সেইখানে এই ইসলামিস্টদের সাথে তার যে ইউনো সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সেলিম ওসমান যখন বিপদে পড়েছিল তখন সুদূর হেফাজতের বাবুনগরী কিন্তু তাকে সমর্থন জানিয়েছিল। অর্থাৎ এই যে আওয়ামী লীগের সবচেয়ে প্রধানমন্ত্রী, সবচেয়ে ডান হাত, সবচেয়ে কাছের মানুষ শামীম ওসমান, সেলিম ওসমান, তাদের সাথে যে হেফাজতের যে রিলেশন, সেই রিলেশন এবং একজন আরেকজনকে সমর্থন করা। কারণ আমি শুনতে পাচ্ছি শামীম ওসমান নাকি বলছে যে হেফাজত আসলে 5ই মের তাণ্ডব করেনি। মানে আহ, মানে গাছকে বললে গাছও হাসবে, ঘোড়াকে বললে ঘোড়াও হাসবে। তো তারা বলছে, এবং এই ধরনের পাল্টি আমাদের পিনাকি নামের একটা চরিত্র রয়েছে, যে আসলে ঘর জামা এবং যে আসলে লুকিয়ে লুকিয়ে মানে মুসলমান হয়ে গেছে বলে শোনা যায়। যদিও নামটা সে এখনো পিনাকি ভট্টাচার্য বলে থাকে, কিন্তু তার সমস্ত কাজই আসলে এই যে সৌদি ইসলামী এবং কুৎসিত যে একটা পক্ষ রয়েছে তাদের পক্ষে তারা কাজ করে যাচ্ছে। এবং তার মুখ থেকে শোনা যাচ্ছে শাহবাগের নাকি সে আসলে কোনো কিছুতে ছিল না, অথচ একসময় কিন্তু শাহবাগ শাহবাগ করে তার এই উত্থানটা হয়েছিল। এবং আমাদের ইমরান সরকার নাকি তাকে কোনো একটা টক শোতে পাঠিয়ে তাকে মানে হাই করে দিয়েছিল। কিছু লোক রয়েছে যাদেরকে আমরা আম, বলতে পারি আর কি, যারা তারা তাদের মানে সুন্দর বাংলা যদি বলি, যে তারা তাদের পথ ভাড়া দিয়েছেন, টাকার জন্য হোক, যে কারণেই হোক, তারা তাদের পথ ভাড়া দিয়েছেন, এবং সেই পথ কারা ব্যবহার করছেন সেটা মানে হেফাজত, ওই হেফাজতের থেকে আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু খারাপ কথা মনে হতে পারে, এই আর কি। তো আম, আসলে আমি কন্টেন্টগুলি একটু দেখতে দেখতে চাচ্ছি, কমেন্টগুলি। তো আম, এত কথা বলার আসলে এই জন্যই আগ্রহ প্রকাশ করছি যে বাংলাদেশের ভেতরে গত 1 মাস আগে পর্যন্ত যে এক ধরনের ইকুইলিব্রিয়াম বিরাজ করছিল, সেই ইকুইলিব্রিয়াম এখন নষ্ট হয়ে গেছে। এবং সেটা শুরুটা হয়েছে আমাদের শেখ হাসিনা আলেমদের নামের একটা সম্মেলন করে সেখানে হেফাজতকে হেফাজতের সাথে এক ধরনের আপোষ রফা করেছে। এবং সেই ঘটনাটা আমাদের আসলে মনে করিয়ে দেয়, আমরা যখন দেখেছিলাম সম্ভবত 96 নির্বাচনের আগে আগেই, যে তখনকার দিনের জলিল সাহেব, সরি 96 তো না, 2001-এর সম্ভবত, আহ, আপনার মার্কেন্টাইল ব্যাংকের যে মালিক, আপনার আওয়ামী লীগের একজন বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি ইসলামী ঐক্য জোটের সঙ্গে এক ধরনের লিখিত চুক্তিতে গিয়েছিলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, এই সেই এক ধরনের ইসলামিস্টরা সাধারণত যা চেয়ে থাকে, এবং বর্তমানে হেফাজত যা চেয়েছিল তাকে আম, তারা তাকে তারা এক ধরনের এগ্রি করেছিল। এবং শেখ হাসিনা এই প্রথম মানুষজনের সামনে একদম সম্মেলন করে এই ঘটনাটি তারা ঘটিয়ে দিলেন। তো এই ঘটনাটি যখন ঘটলো, তারপর থেকে আমরা দেখতে পেলাম হঠাৎ করে বিভিন্ন পক্ষের সুর বদলে গেল। আমাদের পিনাকি হঠাৎ করে শাহবাগ ঝেড়ে ফেললো, এবং পিনাকির এগুলো হচ্ছে আসলে সিমটম। মানে যখন একটা জাহাজ ডুবতে থাকে তখন সবার আগে এই দুধটা কিন্তু লাভ দেয়। পিনাকি সে ধরনের একটা চরিত্র, এবং সে লাভ দিয়েছে। পিনাকি ছাড়া ওয়াহিদুজ্জামান নামে আর একটা ক্যারেক্টার রয়েছে। অর্থাৎ এরা মিলিটারি কাম এই যে ইসলামিস্ট বলেন, হেফাজত বলেন, তাদের একটা পক্ষের, তারা মিডিয়া মুখপত্র হিসেবে তাদের পেশা, এবং আমরা বলতে পারি পথজীবী। তো আম, এরা সুর বদলে ফেললো, এবং শেখ হাসিনা তো সুর বদলেছেই। এবং বলা হচ্ছে যে আম, এইগুলি আসলে বাংলাদেশের ভেতরের দুর্নীতিকে আড়াল করার জন্য। ঘটনা কিছুটা হলেও সত্য এটার মধ্যে। আম, আমি মিথ্যা বলবো না, এটা কিছুটা হলেও সত্য, কারণ উম, আহ, এটি আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের, অর্থাৎ আহ, জনশাসন বলে যে একটা বিষয় রয়েছে, অর্থাৎ বাংলাদেশের 17 কোটি লোক, তাদেরকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, তাদেরকে কিভাবে শাসন করবেন। কারণ তাদেরকে যদি আপনি খুব বেশি শান্তিতে থাকতে দেন, সুখে থাকতে দেন, তাদের সমস্ত সবকিছু ঠিকভাবে করতে থাকেন, তখন তাদের মাঝে আরো বেশি আকাঙ্ক্ষা জাগবে, তাদেরকে আরো বেশি ইউনো সুশাসনের প্রতি আগ্রহ জাগবে, এবং সরকারের বিভিন্ন রকম খুঁত ধরা শুরু করবে, যেটা আসলে প্রগতিশীল ছাত্র সংঘগুলি সাধারণত অলরেডি করে থাকে, কিন্তু তাদের কণ্ঠ খুব ক্ষীণ, এবং তাদের সঙ্গে আসলে সমর্থন কেনে। কারণ বাকি সবাই মোটামুটি আমরা অকিপাইড, এই সমস্ত মানে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে কিছুই বুঝতে পারছি না,
জাতীয় চিন্তাভাবনা, এবং এটি হচ্ছে বর্তমানকালের আধুনিক জনশাসন পদ্ধতি, যে সাধারণ মানুষকে কন্টিনিউয়াসলি এক ধরনের আতঙ্কের ভিতর রাখতে হবে। অর্থাৎ আগে যে আমরা বলা হতো টেরোরিজম, টেরোরিস্ট, এটা আসলে আম, যারা সৃষ্টি করে, যারা তৈরি করে, তাদেরই একটা টুল এটা বলা যায়। অর্থাৎ এবং এটাকে যদি আমরা এখন পুরো বৈশ্বিকভাবে দেখি, বিশ্বে এখন অনেক ধরনের সমস্যা রয়েছে। বিশ্বের পরিবেশ আপনার প্রচণ্ডভাবে হুমকির মুখে। পৃথিবীতে আসলে যেভাবে মানুষের জীবনের মান উন্নত হবার কথা ছিল, পৃথিবীর অনুন্নত অঞ্চলগুলি ধীরে ধীরে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবার কথা ছিল, তার বদলে আসলে দেখা যাচ্ছে যে ব্যবসাগুলি আসলে পৃথিবীকে দখল করে রাখছে, এবং তাদের যে প্রফিট মেকিংয়ের যে আগ্রহ, সেই প্রফিট মেকিংয়ের আগ্রহের সাথে সাথে তারা আম, তারা সুশাসন, জনশাসন, অর্থাৎ রাজনীতির যে ট্র্যাডিশনাল মিনিং, অর্থাৎ রাজনীতির মিনিং বলতে কি বোঝায়, আপনি আমি হচ্ছি ধরেন একটা রাষ্ট্রের একজন নাগরিক, আমাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, আমরা ভোট দিয়ে একজন প্রতিনিধিকে নির্বাচিত করি, এবং সবাই মিলে একটা প্রতিনিধির গোষ্ঠী নির্বাচন করি যারা আসলে দেশ শাসনের ভার নেন এবং মানুষের জন্য, মানুষের উপকারের জন্য বা মানুষের ভালোর জন্য বা রাষ্ট্রের ভালোর জন্য তারা কাজ করবেন বলে আমরা আশা করে থাকি। কিন্তু বাস্তবে এই ঘটনাটি আর ঘটছে না, কারণ ব্যবসা এবং সরকারের মধ্যে একটা পার্থক্য থাকার কথা ছিল, কিন্তু এখন আসলে রাষ্ট্রটি ব্যবসায়ীরা চালাচ্ছে। এইভাবে বলা যায় যে রাষ্ট্র পরিচালনার ভার ব্যবসায়ীরা নিয়েছে, কিন্তু উপরে উপরে একটা আবরণ হিসেবে সরকার নামের একটা নাটক তারা রচনা করে রেখেছে, এবং সেই নাটক কখনোই সত্যটা মিন করে না, অর্থাৎ সাধারণ মানুষের ভালোটা মিন করে না। যেমন গতকালকে আজকে আপনার প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এবং ঝড় বৃষ্টিতে দেখা যাচ্ছে যে দেশের ভেতরে আপনার দুর্যোগের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা সরকারের চরম ব্যর্থতা দেখা যাচ্ছে। আপনার আমরা সিলেটের কথা শুনতে পাচ্ছি, সেখানে ফসল প্রচণ্ড আক্রান্ত হয়েছে। এবং কেন আক্রান্ত হয়েছে? বাংলাদেশের একটা ডেল্টা, বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ, অর্থাৎ আপনার নদীর পলিমাটি জমে জমে 3-4 হাজার বছর আগে থেকে এই অঞ্চল বা তারও আগে থেকে এই অঞ্চলের সৃষ্টি, ফলে এখানে নদী থাকবে, কিন্তু নদীগুলি এখানে ভরাট হয়ে গিয়েছে। ফলে যখন বর্ষা মৌসুমে ভারত থেকে এক্সকিউজ মি ভারত থেকে যখন পানি আসা শুরু করে, ভারত যখন পানির তাদের গেটগুলি খুলে দেয়, তখন এই পুরো বাংলাদেশ একটা ফ্ল্যাট আপনার মাঠের মতন ভরে যায়, এবং সমস্ত মানুষের জীবিকা, জীবন সবকিছু আপনার তছনছ হয়ে যায়। মানুষ কিন্তু এগুলো দেখার কেউ নেই, বলার কেউ নেই, কারণ সরকারের আসলে সময় নেই। সরকার আসলে এখান থেকে কোনো প্রফিট করতে পারবে না, সুতরাং এখানে সরকারের কোনো আগ্রহ নেই। এবং যদি কোনো রকম রিলিফের ব্যাপার আসে, তখন আবার ব্যবসায়ীরা এগিয়ে আসবে। আর ব্যবসায়ী বলতে আপনারা কাদের বুঝেন? ব্যবসায়ী বলতে এই যে বর্তমান কালের বলে, মনে করেন ইউএনও, টিএনও, এই যে সরি এদের কি বলবো, উপজেলা, আহ, আমি জানি না বাংলাদেশে এখন পদবি কি, কারণ বিভিন্ন সময় চেঞ্জ হয়। লোকাল যে সমস্ত প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি যারা, তাদের কাজ হওয়া ছিল জনগণের প্রতিনিধি হওয়া, কিন্তু আসলে তারা নিজেরাই ব্যবসায়ী এবং নিজেরাই ক্ষমতাটি দখল করে নিয়ে সাধারণ তাদের কিছু কিছু কাজ হয়তো করতে হয় দেখে তারা করে একটা রাস্তা বানায়, কারণ সমস্যা সিচুয়েশন যদি একটা সার্টেন থ্রেশহোল্ডের নিচে নেমে যায়, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে যাবে, এই জন্য এক ধরনের অবস্থা বেরোচ্ছে। কিন্তু কখনোই এটাকে উন্নতির দিকে নিয়ে যায় না, কখনোই নদীগুলিকে ড্রেজিং করা হয় না, কখনোই ভারতের সাথে সেইভাবে দর কষাকষি করে পানির প্রপার হিসাটা আনা হয় না, এবং সেই কারণে আপনার নদীগুলি ভরে যায়, এবং যখন ভারত পানি ছেড়ে দেয় তখন আমরা ডুবে যাই, এবং এইভাবে বাজে অবস্থার সৃষ্টি হয়। চিটাগাং নাকি আজকে মানে পানিতে পুরাটাই সয়লাভ হয়ে গেছে, অথচ চিটাগাং সমুদ্রের পাশে, অর্থাৎ বৃষ্টি হলে পানি নিষ্কাশনের জন্য প্রচুর জায়গা রয়েছে, সমুদ্র রয়েছে, সেখানে পানিটা আপনার নিয়ে যেতে পারে। কিন্তু মেয়র নির্বাচন হয়, প্রচুর মেয়র হয়, কিন্তু সেই মেয়ররা আসলে কাজের কাজ কিছুই করেন না। কথাটা প্রসঙ্গে আনলাম এই জন্যই যে বাংলাদেশের ভেতরে এবং বিশ্বের সবখানেই আপনার ব্যবসায়ীরা তাদের জনপ্রতিনিধিত্বের যে দায়িত্ব, সেই দায়িত্বকে ফেলে দেবার জন্য সাধারণ মানুষের ভিতরে এক ধরনের আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করে রাখে। টেরোরিজমটা আসলে তাদেরই এক ধরনের চর্চার ফসল, এবং তাদের আগ্রহ থেকে এই টেরোরিজমটা হয়। এখন এটা বললেই তো বলবেন যে আপনারা, হ্যাঁ আপনি সমাজ খালি মানে সবকিছু হলে আমেরিকাকে দোষ দেন। শুধু আমেরিকাকে দোষ দিচ্ছি না, এটা হচ্ছে বিশ্বের সমস্ত জায়গাতেই ব্যবসায়ীরা এখন তাদের ব্যবসায়িক আগ্রহ থেকে শুরু, সেই জন্য আপনার রাষ্ট্রের সমস্ত জায়গা তারা ঢুকে গিয়েছে। ফলে এবং সেগুলোকে ঠেকানোর জন্য যে জনগণের যে একটা ফোরাম থাকার কথা ছিল, সেটা হয় নাই, কারণ জনগণ এখন আর একতাবদ্ধ নাই। জনগণ আমরা আসলে এখন ফেসবুকের এই এই বাবলের মধ্যে আমরা আটকা। ফলে সাধারণ মানুষের সামগ্রিক প্রয়োজনে আমরা যদি কোনোভাবে একতা হতে চাই, সেটা আমাদেরকে নানানভাবে হতে দেওয়া হয় না। মিডিয়া, আমাদের যে মিডিয়া ছিল, সেই
আম, যেটাকে আমরা বলি গণমাধ্যম, সেই গণমাধ্যমের ভূমিকা হওয়ার কথা ছিল সেখানে সৎ সাংবাদিকরা থাকবেন, অনুসন্ধানী প্রতিবেদন করবেন এবং সাধারণ মানুষকে জানাবেন যে সরকার এবং অপরাধীরা এবং ব্যবসায়ীরা কি কি খারাপ কাজ করছে যেটা আসলে সাধারণ মানুষের আম, বিপক্ষে যাচ্ছে। আজকে আপনি দেখুন, মিডিয়া কিন্তু সেই কাজ করে না। মিডিয়া যেটা করে সেটা সাধারণ মানুষকে এমন সব খবর দেয় যেটার কারণে মানুষজন আসলে এক ধরনের ইউনো ভুল তথ্য পায়, আতঙ্কের মধ্যে থাকে, সঠিক খবরগুলো তাদেরকে দেওয়া হয় না। এবং সেই খবরটাও যা আমি যতদূর শুনেছি বাংলাদেশের ভিতরে, বিশ্বের অনেক জায়গাতে রয়েছে, সাংবাদিকেরা এক ধরনের মাফিয়াতে পরিণত হয়েছে। অর্থাৎ কোনো জায়গা থেকে তারা যদি টাকা আর্ন করতে চায় বা কোনো একটা পত্রিকা যদি কোনো একটা বড় ব্যবসায়ী তার সাথে দর কষাকষি করতে যায়, তখন তারা বলে আমরা একটা নিউজ ছেড়ে দিব। পাবলিক রিলেশন এবং গণমাধ্যমকে ব্যবহার করে এই যে ব্যবহার করার যে ব্যাপারটা, এটা হওয়ার কথা ছিল ইন্ডিপেন্ডেন্ট, এটা হওয়ার কথা ছিল সাংবাদিকরা সৎভাবে কাজ করবেন এবং এক্সট্রা সময় ছিল। কিন্তু এখন এইসব ব্যাপার নিয়ে কথা বলা মনে হয় যেন অবাস্তব। মনে হয় যেন আমরা একটা অতীতে ইউনো যে আশাটা করছি সেই আশাটাও যেন করা যাচ্ছে না। এবং এটা একটা সুন্দর নাম আমরা শুনতে পেয়েছি, এটা একটা টার্ম শুনতে পেয়েছি যখন আমেরিকায় আমরা দেখলাম গত বছর ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো, সেটাকে বলা হচ্ছে পোস্ট ট্রুথ এরা। অর্থাৎ আম, এখন সত্য সত্য বলে যে ব্যাপারটা, অর্থাৎ এই যে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, যেগুলা শুনে শুনে আমি ধরেন ছোট থেকে বড় হয়েছে, যেটা আমার মধ্যে এক ধরনের ইনগ্রেইন্ড হয়ে আছে, তারা বলছেন যে এইগুলোর আসলে কোনো এখন আর কোনো ভিত্তি নেই বা এগুলোকে এখন আর কেউ মানে না। মানার যে ফ্রেমওয়ার্কটা ছিল, যে ন্যায় বিচার বা সত্যের যে ব্যাপারটা ছিল, পুরো ব্যাপারটাই এখন ওভাররাইড করে যাচ্ছে। এটার ঊর্ধ্বে উঠে যাচ্ছে অনেকেই, যেমন ব্যবসায়ীরা উঠে যাচ্ছে, রাজনৈতিক নেতারা উঠে যাচ্ছে, এবং গত এক সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি মিলিটারিও বাংলাদেশে আইনের ঊর্ধ্বে উঠে গিয়েছে। আম, আপনার পার্বত্য চট্টগ্রামে একটা প্রতিবন্ধী ছেলে, তাকে মিলিটারি গ্রেপ্তার করেছে শোনা যাচ্ছে। মিলিটারির হাতে গ্রেপ্তারের ক্ষমতা কোনভাবে আসে আমি জানি না। তারা বলছে দুই ধরনের পুলিশকে নাকি তারা দিয়ে দিয়েছে। পুলিশ বলছে যে আমরা তো কোনো গ্রেপ্তার করি না, আমরা শুধু ডেড বডিটা পেয়েছি। এখন একটা ছেলেকে জীবন্ত অবস্থায় গ্রেপ্তার করার পর তাকে ডেড বডি হওয়ার মানে হচ্ছে তার উপর নির্যাতন হয়েছে। এবং মিলিটারি এখানে এক ধরনের ইউনো তারা তারা যেহেতু বাংলাদেশ সরকারের ব্যবসায়িক যে আম, ব্যবসায়িক যে লাভ ক্ষতি তার সাথে যেহেতু তারা জড়িত, কারণ বাংলাদেশের ভেতরে সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রিগুলির পেছনে দেখবেন মিলিটারির এক ধরনের বেসামরিক একটা জড়িত। কারণ বাংলাদেশ হচ্ছে তিন দিক দিয়ে ভারতের দ্বারা বেষ্টিত। ভারত যদি চায় একদিনের মাথায় বাংলাদেশ দখল করে ফেলবে। বাংলাদেশের ভিতরে মিলিটারির কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। কিন্তু যেহেতু বাংলাদেশ আপনার পাকিস্তানের সেই মিলিটারি একটা ভূত বাংলাদেশের ভিতরে রয়েছে, এবং ক্রমাগতভাবে বাংলাদেশের মিলিটারির ভিতরে আপনার ফ্রিডম পার্টি বা এই টাইপের ইসলামিক জাগরণ ঘটেছে, এবং সেখানে নাকি আল্লাহ আকবর বলে হুমকার দিতে হয় ট্রেনিংয়ের সময়। অর্থাৎ বলা হয় যে জেনারেলি একটা ধর্মনিরপেক্ষ দেশে, অথচ বা আল্লাহ আকবর বলা হয়। তো সেই মিলিটারি আপনার আহ, এটার সাথে তো জড়িত হবে এবং তারা তো এই ধরনের আচরণ করবেই। পার্বত্য চট্টগ্রামে অবশ্য শুধু মিলিটারিকে দোষ দিয়ে লাভ নাই, কারণ শেখ মুজিবুর রহমান নিজেই মিলিটারি আপনার পার্বত্য চট্টগ্রামের লোকজনকে বলছিল যে বাঙালি হয়ে যা তোরা। আদিবাসীদের বাঙালি হতে বলাটা আসলে ঠিক না। আমি জানি না আদিবাসী টার্মটা আসলে ঠিকও কিনা, কিন্তু তাদেরকে অত্যাচার করা হচ্ছে ক্রমাগত। আপনার কল্পনা চাকমাকে গুম করে হত্যা করেছে, এবং ক্রমাগত ওখানকার সেটলাররা, বাঙালিরা যে নানান ধরনের অত্যাচার করে থাকে, তাদের জমি যারা দখল করে থাকে তাদেরকে খুন করে থাকে, এবং দেখার কেউ নেই, আইনের কোনো ব্যাপার নেই। বলা হচ্ছে যে যেহেতু পাহাড়ি সেহেতু আমরা এই মিলিটারির উপর খেপছি, অথচ মিলিটারি যখন হিজাবি নারী যে তনুকে হত্যা করলো, রেপ করলো, তখনও কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদ হয়েছিল। এমন প্রতিবাদ যে হয় নাই তা না। সুতরাং মিলিটারি বা যে কোনো যারাই আইনের ঊর্ধ্বে থাকার আচরণ করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে। এবং যারা আমরা এই সমস্ত সংক্ষিপ্ত আমাদের স্থান থেকে, আমাদের আতঙ্কের ভেতর থেকে আমরা প্রতিবাদের চেষ্টা করি, আমাদের উপরে আক্রমণ হয়, আমাদেরকে হত্যা করা হয়। গত কয়েকটি বছর আমরা দেখেছি ব্লগারদের হত্যা করা হচ্ছে। এবং আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে গত মাসখানেক যাবৎ পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এই সমস্ত দেশেও আপনার এইভাবে একইভাবে ব্লগারদেরকে হত্যা করা হচ্ছে। তবে বাংলাদেশে ব্লগারদের হত্যা করা হয়েছিল চোরা গুপ্তা। পাকিস্তানে যেটা হয়েছে, পাকিস্তানে তার সতীর্থরাই, অর্থাৎ এক ইউনিভার্সিটিতে পড়া একজন ব্লগার, তাকে তার সতীর্থরাই দল বেঁধে গিয়ে আক্রমণ করে মেরে ফেলেছে। আজকেই সম্ভবত মালদ্বীপে একজন ব্লগারকে ছুরিয়াঘাতে হত্যা করা হয়েছে। এবং এই যে জিনিসটা বাংলাদেশের আপনার এগিয়ে প্রথম শুরু করেছে, সেটাই আসলে
বিশ্বের অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে যাচ্ছে, এবং এটা ট্রেন্ডটা ভালো না আসলে, এটা খুব চিন্তার বিষয়। এবং আম, আমার এই আহ, চিন্তাগুলিকে আসলে আপনাদের সাথে প্রকাশ করার জন্য আমি কিছুক্ষণের জন্য লাইভে এসেছিলাম। আমি দেখতে পাচ্ছি কয়েকটি মন্তব্য এসছে। আম, হিজেং চাংমা বলছেন, চাকমা হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু বলেন। আমি আমার বক্তব্য বললাম। আমি দেখতে পাচ্ছি যে বিচার বিভাগীয় তদন্তের কথা বলা আছে, কিন্তু আমি জানি যে তদন্ত তদন্ত হয়তো শুরু হবে, ঢাকঢোল পিটিয়ে তদন্ত শুরু হবে। তারপর আগের বাকি যে হত্যাকাণ্ডগুলি ছিল সেগুলোর মতো এটাও আসলে একটা তালিকায় চলে যাবে, এবং এটা নিয়েও কোনো পক্ষ আগাবে না। কারণ যখনই অর্থনৈতিক একটা হিসাবের ব্যাপার চলে আসে, তখন রাজনীতি আর অর্থনীতি এখন এক হয়ে গিয়েছে। এটা হচ্ছে বক্তব্য আর কি, যে রাজনীতি আর অর্থনীতি আলাদা কিছু নাই এখন। শেখ হাসিনাও যে মাওলানাদের সাথে প্যাক্ট করছেন, এটা তার ক্ষমতার ব্যাপার। এটা আমার এক সতীর্থ সেদিন লিখলেন, আমি দেখলাম যে, এবং আমার সাথে মিলে গেল তার মত, যে আসলে মানে গণতন্ত্র বলে এখন আর কোনো কিছু বাস্তবে নেই। কারণ গণতন্ত্রে যে সমস্ত টুলসগুলো থাকার কথা ছিল, ফ্যাকাল্টিগুলি থাকার কথা ছিল, তারা কোনটি আর কাজ করছে না। যখন আপনার বডির সমস্ত অঙ্গ একটা একটা করে আলাদা আলাদা করে বন্ধ হয়ে যায়, তখন আপনাকে বেঁচে আছেন বলে আপনাকে তো কেউ দাবি করলেও আপনাকে বলা হবে না। আপনাকে হয়তো আপনার ডেড বডি ফ্রিজে রেখে দেওয়া যাবে, কিন্তু এর বেশি কিন্তু আমার মনে হয় না যে আপনাকে বলা যাবে। আপনার বাক স্বাধীনতা বলতেছে ব্যাপারটি বোঝা, সেখানে 57 ধারা দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। তারপর স্বাধীন গণমাধ্যম থাকার কথা ছিল, সেটি মোটেও আর স্বাধীন নেই। কারণ প্রতিটি গণমাধ্যমের সাথেই বড় বড় ব্যবসায়ের যোগ রয়েছে। এবং বাংলাদেশে শোনা যায় ডিজিএফআই বলে আপনার যে বাংলাদেশের যে ইন্টেলিজেন্স এজেন্সিটি, সেটি কিন্তু আসলে আম, সব জায়গায় নজরদারি করে, তদারকি। কারণ ডিজিএফআই হচ্ছে মিলিটারি এক ধরনের কুকুর বলা যায়। মানে আপনার বাসায় আপনি হচ্ছেন একজন সন্ডা গুন্ডা রেখেছেন, এবং আপনার কুকুরটি হচ্ছে সেই ডিজিএফআই। এবং ডিজিএফআই অনেক ধরনের অপকর্ম করে থাকে। যারা জানতে চান আরও বেশি, তারা তাসনিম খলিলের পেজে গিয়ে যেতে পারেন। তার এই ব্যাপারে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, কারণ মিলিটারি তাকে রীতিমতো আক্রমণ করেছিল এবং আহত করেছিল, এবং তাকে দেশ ছাড়তে হয়েছে বাধ্য হয়ে। এবং এই ব্যাপারে উনি বিশ্বে বিভিন্ন জায়গায় নানান সময় কথা বলে থাকেন। তো যাই হোক, আজকে আপাতত এটুকু কথা বলার জন্য আমি হঠাৎ হাজির হয়েছিলাম। আমি নিয়মিত আসতে পারি না, এই জন্য আমি খুবই দুঃখিত। তবুও আশা করি আশেপাশে থাকবো যতদিন না আমার কোনো বিশাল কোনো সমস্যা হয়ে যাচ্ছে, এবং সমস্যা হতে পারে, এনি টাইম হতে পারে। ততদিন পর্যন্ত আসলে আমাদের কথা চলবে, কারণ কথা ছাড়া আমাদের আসলে আর বাকি কিছু নেই। আমরা কিন্তু এত এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যদি বাংলাদেশের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে একটা স্ফুরণ জাগে, যদি তারা ক্ষুব্ধ হয়, যদি তারা বাংলাদেশের ভেতরের এই যে শক্তিটা, এটা কিন্তু এখন আর দুইটা আলাদা তিনটা আলাদা শক্তি নেই। যে বিএনপি, জামাত, আওয়ামী লীগের যে একটা নাটক ছিল, এক ধরনের পিং পং বল, এটাও কিন্তু এখন এটা মুছে গিয়েছে। সমস্ত দলই এখন ব্যবসার সাথে জড়িত, সমস্ত দলই এই টাকা লুটপাটে জড়িত। সুতরাং বাংলাদেশের মানুষ এদেরকে সবাইকে যদি ফেলে দিয়ে দেশের কন্ট্রোল যদি নিজের হাতে নিতে না পারে, তাহলে এই মানে গরুর পালের মতন, ভেড়ার পালের মতন বাংলাদেশের মানুষ কন্টিনিউয়াসলি কষ্টের মধ্যেই থাকবে, এবং এটাই আমাদের মানে ভবিতব্যে পরিণত হবে। গোটা বিশ্বের অবস্থাও তাই। সুতরাং আমি জানি না এর বিষয়ে আমি কি বলতে পারবো। আমি হয়তো ততদিন বেঁচেও থাকবো কিনা আমি জানি না, কিন্তু পৃথিবীর অবস্থা উন্নতির দিকে যাওয়ার বদলে পৃথিবীর অবস্থা নিচের দিকে যাচ্ছে। এবং এটাই হয়তো পৃথিবীর ইতিহাস। আমরা যদি একটু ভালো মতো ইতিহাস দেখি, তাহলে হয়তো এটাই এটাই দেখবো। তো আজকের মতো রাখছি, বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন। এই ভিডিওটি আপনারা যেখানে দেখবেন না কোনো, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন অন্যদের সাথে, কারণ আমাদের সবারই আসলে জানা দরকার যে কোথায় কী হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আরিফুর রহমান, লন্ডন থেকে।